আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম বড় আপা। লিখেছেন শারমিন আঁচল নিপা। পর্ব সংখ্যা 29 থেকে 32 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। ফাতেমার ব্যাপারে জটলা মুখ খুলেছে। দ্বিতীয় জিজ্ঞাসাবাদে সে বর্ণনা করেছে কিভাবে সে ফাতেমাকে খুন করেছে এবং সে সাথে এক জটিল রহস্যের আভাস দিয়েছে। তার ভাষ্যমতে ফাতেমা মেয়েটা তেমন ভালো ছিল না। আমার শ্বশুরবাড়িতে কাজ করত। আমি এবং আমার শ্যালক দুজনের সাথেই তার সম্পর্ক ছিল। একটা মেয়ে নিজে থেকে সব দিলে কোনো পুরুষ উপেক্ষা করতে পারবে বলুন? কোনো পুরুষ উপেক্ষা করতে পারে বলুন? তাই আমিও পারিনি। ফাতেমা আমার নিকট ভোগের পণ্যই ছিল। একদিন আঞ্জুমান সব জেনে যাওয়ায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর ফাতেমার সাথে আমার বেশ অনেক দিন যোগাযোগ ছিল না, কিন্তু ফাতেমাই চেয়েছিল আমি আবার যোগাযোগ করি। আমি তাকে উপেক্ষা করতে পারিনি। এরপর আমাদের সম্পর্ক আবার শুরু হয়। সম্পর্কের একটা পর্যায়ে ফাতেমা বাচ্চা সম্ভবা হয়। আমি সেটা জানতাম না। আমাকে ইচ্ছা করেই জানানো হয়নি। 5 মাস পর জানতে পারি। এরপর চাইলেই বাচ্চাটা নষ্ট করার উপায় ছিল না। ফলস্বরূপ বাচ্চাটা জন্ম দেয় সে। একটা ফুটফুটে ছেলে হয় ফাতেমার। আমার একটা মেয়ে আছে। এ ছেলেটা হয় আমার ভীষণ মায়া জন্মায় যখন আমি তার মুখ দেখি। নিজের সন্তান বলে কথা, মায়া তো হবেই। আমি ফাতেমাকে বলেছিলাম বাচ্চার দায়িত্ব আমি নেব, তবে বিয়ে করতে পারবো না। ফাতেমা তাতে রাজি হয়। এভাবে কেটে যায় 4টা বছর, কিন্তু নাছোড়বান্দা ফাতেমা তা মেনে নিতে পারছিল না বেশি দিন। দিনের পর দিন তার চাওয়া বাড়তে থাকে। সে বারবার বিয়ে করো বলে মাথা খেতে লাগলো। ওকে বিয়ে করলে আমি সব কিছু হারাতাম, আরামের জীবনটা আমার নষ্ট হয়ে যেত। তাই বারবার বুঝালাম তাকে, বুঝলো না। এক পর্যায়ে সে আমার শ্বশুরবাড়িতে উঠে পড়লো। আমি সেদিন কোনো রকম আশ্বাস দিয়ে তাকে বিদায় করি। এরপর বুঝতে পারলাম বিষয়টি খারাপ দিকে মোড় নিবে, আর সে আমার পথের কাঁটা। তখন সিদ্ধান্ত নিলাম পথের কাঁটাকেই সরিয়ে দেব। তাই তাকে বুঝ দিলাম বিয়ে করলে ছেলের আড়ালে করতে হবে, না হয় ছেলের মনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আর ছেলেকে মানুষের মতো মানুষ করতে বোর্ডিংয়ে দেওয়াই বেস্ট। সে আমার কথায় পটে গেল। আমি বিয়ে করব এটাতেই সে ভীষণ খুশি ছিল। আমি পরিকল্পনা অনুযায়ী ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে আসি। আমার পরিকল্পনা অনুযায়ী আমি ফাতেমাকে খুন করতাম পরদিন, কিন্তু আমি নিজেও জানি না কি হয়েছিল সেদিন। ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে রুমে আসার পর লক্ষ্য করলাম ফাতেমা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উল্লেখ্য যে আমরা একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। তার মুখটা এবড়ো-থেবড়ো হয়ে গেছে। কেউ হয়তো শক্ত বলিষ্ঠ ধারালো জিনিস দিয়ে আঘাত করেছে। গলায় দাগ দেখে বুঝতে পারলাম গলায় কিছু একটা পেঁচিয়ে তাকে খুন করেছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। মাথায় শুধু ঘুরছিল কে খুন করলো, কেন করলো। পুলিশকে খবর দেওয়ার সাহস হলো না, কারণ আমার দিকে আঙুল উঠত। এটা নিশ্চিত খুনটা আমি করিনি। ওই সময়টায় আমি সেখানে ছিলামই না। ছেলের বোর্ডিং স্কুলে ছিলাম। নিজেকে বাঁচাতে এবার আমি কোনো রকম লাশটা সুটকেসে ঢুকালাম। এত বড় একটা মানুষ ছোট সুটকেসে আটকাচ্ছিল না, তাই বাধ্য হয়ে হাড়গুলো ভেঙে সুটকেসে ভরি। তারপর এটা নিয়ে রাতের আধারে দূরের একটা নদীতে ফেলে দিই। বাড়িওয়ালাকে বাসার ভাড়া দিয়ে জিনিসপত্র সব দিয়ে দেই এবং বলি আমরা নিজেদের বাসায় উঠব, ওইখানে সকল জিনিসপত্র নতুন কিনবো, আর কাপড় চোপড় যা ছিল তা নিয়ে পুড়িয়ে ফেলি জঙ্গলে। এরপর জানতে পারি পুলিশ তার লাশ পেয়েছে। সেদিন আমার বুক ভীষণ ধুকপুক করছিল। তবে আমি জানতাম ফাতেমার কোনো পরিচিত এখানে নেই। যে পুলিশ স্টেশনে পেয়েছে সেটাও কয়েক থানা পর। তাই একটু মুক্ত রাখলাম নিজেকে। এদিকে পুলিশ ফাতেমার লাশকে বেওয়ারিশ ঘোষণা করে দাফন করে দিল। বিশ্বাস করুন, ফাতেমাকে খুন করার পরিকল্পনা ছিল আমার, তবে আমি খুন করিনি। কে করেছে আমি জানি না। এখনও সেটার সমীকরণ আমি মেলাতে পারছি না। মাঝে মাঝে মনে হয় হয়তো কোনো আত্মা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের এভাবে কপোকাত করছে। আনহারির মুখে এ বর্ণনা শুনে আমার মনেও প্রশ্ন জাগলো, ফাতেমাকে কে খুন করেছে? তাহলে কি এমন কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মাঝে আছে যে আমাদের গতিবিধি লক্ষ্য করছে, কিন্তু আমরা তাকে ধরতেও পারছি না? এদিকে রাত হয়ে গেল। বাবার লাশটা কালকে আমাদের হস্তান্তর করা হবে। মাকে বেশ বিষণ্ণ লাগছে, কিন্তু আমার কেন জানি না একদম খারাপ লাগছে না। মনে হচ্ছে যা হয়েছে হয়তো ভালো হয়েছে, সামনে যা হবে হয়তো ভালোর জন্যই হবে। এসব ভাবতে ভাবতেই চোখ ভরে ঘুম চলে আসলো। সকালে ঘুম ভাঙলো পুলিশের ডাকে। পুলিশ এসেই মাকে অ্যারেস্ট করলো। কেন এমন করলো কিছুই প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ করেই মাকে ধরে নিয়ে থানায় নিয়ে গেল। এদিকে আমিও পিছু পিছু গেলাম সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য। আর সে তথ্য উদ্ঘাটন করতে গিয়ে আমার ভেতরে থাকা সকল বিশ্বাস ধুলোয় মিশিয়ে গেল। সত্যি বলতে চোখে যা দেখা যায় তার আড়ালেও অনেক কিছু থেকে যায়, যা আমরা চাইলেও হুট করে দেখতে পারি না। আমার মা তার স্বামীকে আর
আমার বাবাকে খুন করেছে। খুনের বর্ণনা আর কারণ যখন বলল, সেটা শুনে আমার কেবল যন্ত্রণা বাড়তেই লাগলো। মাকে পুলিশ অফিসার আমার সামনেই জিজ্ঞাসাবাদ করে। মাকে প্রথমেই একটা চেয়ারে বসানো হয়। চেয়ারটির এপাশে মা, ওপাশে পুলিশ। মাঝখানে একটি টেবিলে একটি গ্লাস রাখা, তবুও সেটা অর্ধপূর্ণ। মাকে বসিয়ে তিনি সাধারণ গলায় জিজ্ঞেস করলেন, আপনার স্বামীকে কেন খুন করেছেন আর কিভাবে খুন করেছেন? মা প্রথমবার সব অস্বীকার করে, কিন্তু পুলিশ অফিসার যখন মাকে কঠোর গলায় আবার জিজ্ঞেস করে, মা গড়গড় করে সব বলতে থাকে। মা একটু ভীতু স্বভাবের ছিল সবসময়, এখনও তার প্রতিফলন ঘটল। কোনো রকম গায়ে হাত তোলার আগেই মা সব বলে দিল। মায়ের বয়ান। রাত 12টায় সব সময়ের মতো কাজ শেষ করে আমার স্বামী বাসায় আসে। আমি তাকে রোজকার রুটিনে খাবার দিই। লক্ষ্য করলাম তিনি একটু মনমরা হয়ে বসে আছেন। আমি বিষয়টি খেয়াল করে তার কাঁধে হাত দিতেই তিনি রেগে গেলেন। আমাকে তার মোটেও সহ্য হচ্ছিল না। আমার সাথে এমন কেন করছে, এটার কারণ জিজ্ঞেস করলে সে আমার জীবনের এক গোপন সত্য উদ্ঘাটন করে। কথাটা বলেই মা একটু থেমে গেল। পুলিশ অফিসার মাকে আবারও জিজ্ঞেস করলেন, কী গোপন সত্য? মা আস্তে গলায় বলল, আমি আমার বড় মেয়ের খুনে জড়িত ছিলাম। আমার বড় মেয়েকে বেশ আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম বড় ঘরে। ভেবেছিলাম আমাদের অভাব ঘুচবে। দিন শেষে সেই মেয়েই আমাদের বোঝা হয়ে ঘরে ফিরে এলো। এবার সহ্য করা অনেক কষ্টদায়ক ছিল। একদিন লক্ষ্য করলাম আমার মেয়ে অনন্যা বের হয়ে কোথায় যাচ্ছে। রাত তখন 4টা। আমিও তার পিছু নিলাম। পিছু নিতে নিতে চলে গেলাম অনন্যার শ্বশুরবাড়ির জামগাছতলায়। সেখানে অনন্যা কারো সাথে কথা বলছিল, তবে কার সাথে বুঝতে পারছিলাম না। এক সময় তাদের মধ্যে তর্ক বিতর্ক চলে, আর একটা পর্যায়ে মনে হলো কেউ অনন্যার মুখ চেপে ধরেছে। তবে আমার বুঝায় ভুল ছিল, তারা অনন্যার মুখ নয়, গলা চেপে ধরেছিল শক্ত দড়ি দিয়ে। অনন্যার কেন আজ না পেয়ে সামনে এগুতেই খেয়াল করি অনন্যা মাটিতে লুটিয়ে আছে। আমি একটা চিৎকার দিতে নিলে অনন্যার ননদের জামাই আমার মুখ চেপে ধরে। আমাকে দুটো অপশন দেওয়া হয়, এক সবটা লুকিয়ে গিয়ে 5 লাখ টাকা নিতে, না হয় প্রাণ বিসর্জন দিতে অনন্যার মতো। আমি ভীষণ ভীতু প্রকৃতির হওয়ায় ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে অভাবের সংসার ছিল, টাকাটার দরকার ছিল। লোভ আমাকে ঝেঁকে বসে। ভাবলাম মেয়ে তো আর ফেরত পাবো না, যা হবার তা তো হয়েই গিয়েছে। তাই 5 লাখ টাকার প্রস্তাবটা গ্রহণ করে চলে আসি। সেদিন আমি আমার মেয়ের খুন হয়েছে জেনেও প্রতিবাদ করিনি, বরং চেপে গিয়েছি। এটা 12 বছর পর জানতে পেরে আমার স্বামী আমার সাথে বেশ অস্বাভাবিক আচরণ করে এবং পরদিন পুলিশে গিয়ে সবটা বলে দিয়ে জেল খাটানোর হুমকি দেয়। আমি সেটা স্বাভাবিকভাবে নিতে পারিনি, কারণ 5 লাখ টাকা খেয়ে যদি জেলে যেতে পারতাম তাহলেও মানতে পারতাম, যেখানে আমি 5 লাখের 5 আনাও পাইনি। শুধুমাত্র তাদের মিথ্যা আশ্বাসে নিজের সত্তাকে বিসর্জন দিয়েছি। সেজন্য জেল খাটতে হবে শুনে আমার মনটা হঠাৎ হিংস্র হয়ে ওঠে। সে সাথে সারা জীবন জেলে পচে মরতে হবে, এটা ভাবতেও পারছিলাম না। জীবনে অনেক অভাবের কষ্ট সহ্য করেছি, নতুন করে কোনো কষ্ট সহ্য করতে চাচ্ছিলাম না। আমি তার মাথার পেছনে রুটি বেলার বেলুন দিয়ে জোরে আঘাত করি। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে যায় এবং নিস্তেজ হয়ে যায়। পরে খুব কষ্ট করে তাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিই। মায়ের কথা শুনে পুলিশ অফিসার আমির চুপ করে রইলেন কিছুক্ষণ। এই কেসটা পুলিশ অফিসার আমিরের তত্ত্বাবধানে হচ্ছে। তিনি বলে উঠলেন, আপনার স্বামীর মৃত্যু আপনার আঘাতের জন্যই হয়েছে। কি পেলেন জীবনে বলুন? না পেলেন স্বামীকে, না পেলেন সন্তানকে। আপনি কি ভেবেছিলেন খুন করে পার পেয়ে যাবেন? পুলিশ কিছুই টের পাবে না, বুঝতে পারবে না, সবটা গোপনেই থাকবে। সত্য কখনো চাপা থাকে না। 12 বছর আগের সত্য বের হয়ে চলে এসেছে। এবার বুঝুন সত্যের কতটা পাওয়ার। নিজের স্বামীকে খুন করাটা বেশ স্বাভাবিক কেস, তবে নিজের সন্তানকে খুন করার কেসটা বেশ মর্মান্তিক। আচ্ছা, আপনার বুক কাঁপেনি নিজের সন্তানের খুনিরা যখন ঘুরে বেরিয়েছে আর আপনার সন্তান কবরে গিয়েছে? সে প্রশ্নের উত্তরে মা যা বলল তা শুনে আমার যন্ত্রণা আরও বাড়তে লাগলো। এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অনন্যা আমার স্বামীর মেয়ে না, অনন্যার বাবা ছিল আরেকজন। এই বিয়ের আগে আমার আরেকটা বিয়ে হয়েছিল। সে স্বামী হুট করে নিরুদ্দেশ হয়ে যায়, তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। এ পর্যন্ত তার খোঁজ মেলেনি। সে সময়টা অনন্যা পেটে আসে। আমার জীবনটাই যেন অমাবস্যা নেমে আসে। এ বাচ্চা নিয়ে কি করব, কিভাবে চলবো, সেটাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল। মা বাবার একটা মেয়েই আমি ছিলাম, আর আমার একটা ভাই আছে, আমার ছোট। সে বর্তমানে দুবাই থাকে। বেশ আদরে বড় হয়ে আমি সন্তান পেটে আসায় পরিবার সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। সন্তানের পরিচয় নিয়েও প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল। তাই বাবা মা ভাই আমাকে ফিওনার বাবার কাছে বিয়ে দেয়।
ফিওনার বাবা অনেক দরিদ্র ছিল, তাই আমাকে বিয়ে করে। তবে ফিওনার বাবা আমার সন্তানের ব্যাপারে কিছুই জানতো না। আমি তখন 2 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। বিয়ের 1 মাস পরে ফিওনার বাবাকে বলি বাচ্চা পেটে আসে আমার। সে অনেক খুশি হয়েছিল। প্রথম সন্তান ছেলে বা মেয়ে নিয়ে তার কোনো অসন্তুষ্টি ছিল না, তাই অনন্যার জন্ম নিয়ে তার খুশি অনেক বেশি ছিল। কিন্তু ফিওনার জন্মতে সে তেমন খুশি ছিল না, কারণ পরপর 2টো মেয়ে সে মানতে পারছিল না। সংসারের একটা প্রদীপ হিসেবে সে ছেলে আশা করেছিল। এদিকে সন্তান আগে জন্ম নেওয়াতে তাকে বোঝানো হয় আমার সমস্যার জন্য বাচ্চা আগে হয়ে গিয়েছে। যেহেতু আমার বাচ্চা বাবার বাড়িতেই হয়, তাই আসল রহস্য সে এখনও উদ্ঘাটন করতে পারেনি। মৃত্যুর আগে অবশ্য তাকে সত্যটা জানিয়েছিলাম আমি, কারণ মরে যাওয়ার আগে সকল সত্যি জেনে মরলে তার আত্মা হয়তো শান্তি পাবে। এ ধারণা নিয়েই তাকে সত্যিটা জানিয়েই শক্ত বেলুন দিয়ে আঘাত করি। যতদিন বাবা মা ছায়া হয়েছিল ততদিন আমি আর্থিক কষ্ট পাইনি। আমার কষ্ট শুরু হয় বাবা মায়ের মৃত্যুর পর। ভাইও তখন বিয়ে করে পর হয়ে যায়। আমি কখনো এত খাদ্যভাবে ভুগিনি সে সময়টায় যতটা ভুগেছি। আর এর মূল কারণ ছিল অনন্যা। অনন্যা পেটে না আসলে আমার জীবনের এ হাল হতো না, রঙিন থাকতো। অনন্যার জন্যই আমার এমন পরিবারে বিয়ে করতে হয়েছে। তাই ছোট থেকেই অনন্যাকে আদর করলেও আমার ভীষণ ক্ষোভ ছিল তার উপর। সে ক্ষোভের জন্যই হয়তো বিয়ের পর তার কষ্ট দেখে আমার কষ্ট লাগতো না। আমার মনে হতো আমি যদি তোর জন্য এত কষ্ট ভোগ করে নিতে পারি, তুই কেন পারবি না। এসব মিলিয়েই পূর্বে থেকেই জিয়ে রাখা দাগটা চলে আসে আমার মনে। তাই অনন্যার মৃত্যু আমাকে ততটা আঘাত করেনি। আমার জীবনে সচ্ছলতা দরকার ছিল, একটু আরামের দরকার ছিল, সেটা আমি পাইনি। এ না পাওয়া আমাকে কুড়ে কুড়ে খায়। অফিসার আমির মায়ের কথা শুনে বলে উঠল, এবার জেলে গিয়ে আরামায়েশ করেন। যতই হোক নিজের সন্তান ছিল। আপনার স্বামী অনন্যার বাবা ছিল না, তবুও তার প্রতি কত মায়া ছিল। নিজের মেয়ের মতো কত ভালোবাসতো। বেচারা জানতোই না অনন্যা তার মেয়ে না। মেয়ের লাশ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, চোখের জল ফেলেছে। এরকম স্বামীকে মাথায় করে রাখা দরকার ছিল, খুন করা না। আপনার নিজের ভুলের জন্য একটি নিরীহ প্রাণ কেড়ে নিলেন। মায়ের স্বীকারোক্তি শোনার পর আমার খুব কষ্ট হচ্ছিল। অনন্যার প্রতি বাবার যেটা ছিল সেটা হলো মায়ের টান, রক্তের টান না। অনন্যার প্রতি আমার যে টান সেটাও মায়ের টান। আর মায়ের ছিল নারীর টান। মায়ের টানের কাছে নারীর টানটাও ছোট হয়ে গেল। আমি কেবল মায়ের কাছে গিয়ে বললাম, বাবার নামে এত বড় বড় মিথ্যা কাহিনী সাজানোর সময়ও তুমি বেশ সাবলীল ছিলে। তুমি টাকা লোভী অনেক আগে থেকেই ছিলে। আর দেখো সে টাকার লোভ তোমাকে কত নিচে নামিয়ে দিল, আর আমাকে এতিম করে দিল। বাবার কি দোষ ছিল বলো? কি দরকার ছিল বাবাকে শেষ করে দেওয়ার? সত্য কি চেপে রাখতে পেরেছো? এই অনন্যার জন্য বাবা মানুষের কাছে ভিক্ষা চেয়েছে, এক বিন্দু জায়গা শুধু দাফন করার জন্য। দুয়ারে দুয়ারে গিয়ে কেঁদেছে। এই অনন্যা তোমার জন্য কম করেনি মা। যখন আমাদের সাথে ছিল পড়ার পাশাপাশি তোমাকে সাহায্য করতো। টিউশন করে যা পেতো তোমার জন্য শাড়ি আনতো, গহনা আনতো, বাবার জন্য আনতো না তেমন। সব ভুলে গেলে মা? টাকার কাছে তুমি অনন্যার প্রাণটা বিক্রি করে দিলে। এতটুকু বিবেকে বাঁধলো না? আমি এসব বলতে বলতেই কেঁদে দিলাম। আমজাদ চৌধুরীর আর মালিহার সাথে সাথে বাবার মৃত্যুর রহস্য বের হয়ে আসলো। তবুও রহস্যের সমাপ্তি হলো না। সময়ের অপেক্ষায় থাকতে হবে। এখনও ধোঁয়াশায় আছি আনহারিকে আর অনন্যাকে এটা ভেবে। ফাতেমাকে কে খুন করেছে? পটাশিয়াম সায়ানাইড কে মিশিয়েছে? কে আমাকে পেন্টিংটা পাঠিয়েছে? সব কিছুই এখনও ধোঁয়াশায় আছে। সে সাথে আরও মাথায় ঘুরছে হেলেনকে। দীপকের সাথে তার কি সম্পর্ক? তৃণার কি হয়েছে? সব মিলিয়ে বেশ অশান্তি কাজ করছে আমার মনে। এ শহরে আর মন টিকছে। পরিবার বলতে আমার আর কেউ রইল না। সব হারিয়ে নিঃস্ব আমি। দুঃখ আর আমাকে কষ্ট দিতে পারে না। যন্ত্রণা এতই প্রবল যে এখন সব কিছুই সহনীয় মনে হয়। ঢাকায় একদণ্ড থাকার ইচ্ছে যাচ্ছে না। শরীর ভীষণ কাঁপছে, বুকও ধুকধুক করছে। এ জীবন থেকে একটু মুক্তি চাই, তবুও যেন মুক্তি মিলছে না। ঢাকা থেকে সেদিনেই কুরগাঁও যাওয়ার জন্য রওনা দিলাম। আবারও সেই কালো বিড়ালটা দেখলাম, যেটা সামনে এসে মিলিয়ে গেল। আমার মাথায় সব প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে কেবল। জীবনের কোন দিকে আমি যাচ্ছি আমি নিজেও হয়তো জানি না। ঢাকা থেকে কুরগাঁয়ে পৌঁছালাম মাগরিবের আজানের সময়। দীপকদের বাড়িতে পৌঁছে লক্ষ্য করলাম বাড়িটা একদম চুপচাপ। নিয়ামত চাচাও নেই। দারোয়ান ছাড়া বাড়িটা দেখে প্রথমেই কেমন জানি উদ্ভট লাগলো। আমি স্বাদ পাচ্ছে না ভেবে সোজা চলে গেলাম বাড়ির ভেতরে। বাড়ির মূল ফটকও খোলা। এবার কেন জানি না আমার কাছে বিষয়টি খটকা লাগলো। আমি ভেতরে প্রবেশ করলাম, লক্ষ্য করলাম কেউ নেই। শুধুমাত্র আঞ্জুমান আর তার মেয়ে আছে। পিয়ালি বা দীপককে লক্ষ্য করছি না। সে সাথে আনহারিকেও দেখছি না। আমার ভেতরটা এবার একটু ভয় হতে লাগলো। আমি পুরো বাড়িটা খোঁজার আগে আনহারি নম্বরে কল দিলাম, তবে খোলা পেলাম না। এবার যেন বিষণ্ণতাটা আমাকে ঝেঁকে ধরেছে। আমি পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেও আনহারিকে পেলাম না। আমি হাঁপাতে লাগলাম। তাহলে কি দীপক আনহারির কিছু করেছে? পুলিশ
স্টেশনে যাওয়া ভীষণ জরুরি হয়ে গেছে। আমি পুলিশ স্টেশনে যাওয়ার আগে আঞ্জুমানের রুমে গেলাম। আঞ্জুমান তার মেয়েকে নিয়ে বসে আছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, অনন্যা কোথায় আর দীপকেই বা কোথায়? আঞ্জুমান আমার দিকে তাকিয়ে বলল, আমি সেসব কিছুই জানি না ফিওনা। সকালবেলা অনন্যা আর দীপকের কথা কাটাকাটি হয়, এরপর ওরা একসাথে কোথায় বের হয়েছে আমার জানা নেই, সাথে পিয়ালিও গিয়েছে। আমি অতুলা হয়ে জিজ্ঞেস করলাম, কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে? আঞ্জুমান পাশ থেকে একটা তেলাপোকা আমার দিকে এগিয়ে দিল। আমি ভয়ে পিছু হটে বললাম, কি করছেন? আঞ্জুমান হালকা গলায় বলল, এটা একটা সেন্সরের তেলাপোকা, তোমার ম্যাডাম অনন্যা এই সেন্সর তেলাপোকা দিয়েই পায়েসে পটাশিয়াম সায়ানাইড মিশিয়েছে। তেলাপোকাটাকে একটা বিশেষ সংকেত দিলে ওড়ে। তরির আব্বু যখন পায়েস রান্না করেছিল তখন সে এই সেন্সর দিয়েই পায়েসে পটাশিয়াম সায়ানাইড মেশায়। এটা দীপক বুঝতে পারলেও কোনো প্রমাণ তার হাতে ছিল না। এটা নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আমি জানি কাজটা অনন্যাই করেছে, তবে অদ্ভুতভাবে অনন্যা একটা কাগজ দেখালো যেটাতে দেখা গেছে দীপক কানাডা থেকে এটা 2 মাস আগে অর্ডার করেছে। এমন একটা জিনিস দীপু অর্ডার করেছে, আমরা জানি না, এটা অদ্ভুত না? কিন্তু তথ্য প্রমাণ তো দীপুর বিরুদ্ধে জানান দিচ্ছে। এসব নিয়েই তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা বাইরে যায়। এরপর দীপুর ফোনও বন্ধ পাচ্ছি। আমি বুঝতে পারলাম পটাশিয়াম সায়ানাইড মেশানোর আসল রহস্য। সবাই বুঝতে পারছে কাজটা আনহারির করেছে, তবে তথ্য প্রমাণ সব কিছু বিতলে দিচ্ছে। এটাও আনহারির সাজানো একটা প্ল্যান। এখানে আসার প্ল্যান অনেক আগে থেকেই তার ছিল, আর সে অনুযায়ী সে সবটা গুছিয়ে রেখেছিল। এখন ভাববার বিষয়, তারা কোথায়? আঞ্জুমানকে আবার জিজ্ঞেস করলাম, এত কিছু হয়ে গেল আর আপনি এত শান্ত হয়ে বসে আছেন? বিষয়টি মাথায় ঢুকছে না। আঞ্জুমান এবার শান্ত গলায় বলল, নিজের স্বামীর জন্য সবসময় স্ট্রাগল করেছি, কিছু ছিল না তার, তবুও তাকে নিয়ে সংসার করেছি, সবসময় তাকে প্রাধান্য দিয়েছি। সে স্বামীর মুখোশ যখন খুলে গেছে তখন আমার ভেতরের আমিটা আর আমিতে নাই ফিওনা। এখন একটু হলে অনন্যার সে কষ্টটা আমি বুঝতে পারি। একজন মেয়ে হিসাবে ন্যায় অন্যায় বিচার করে অনন্যার সাথে ইনসাফ করা দরকার ছিল, তবে পরিবারকে সবার আগে প্রাধান্য দিতে গিয়ে অনন্যার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। শোনো, অনন্যা মরে যাক এটা কখনোই চাইনি। চেয়েছিলাম অনন্যা বেঁচে থেকেও যেন তিলে তিলে মরে। কেন অনন্যার প্রতি এত ক্ষোভ ছিল জানি না। অনন্যা দেখতে সুন্দরী ছিল, এ বিষয়টিও আমাকে খুব প্যারা দিত। তাই না চাইতেও আমি তার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। আর এখন নিজের এ পরিস্থিতিতে অনন্যার প্রতি করা অন্যায়ে বেশ অনুতপ্ত। নিজের কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত। তাই এসব নিয়ে আর কথা বাড়াচ্ছি না। মাও তার শাস্তি পাচ্ছে, ভাইও পাবে, আমিও পেয়েছি। আচ্ছা, তুমি অনন্যার কে জানি হও? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথাটা বলে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। আঞ্জুমানের এত ভালো রূপটাও আমি মানতে পারছি না। চুপ হয়ে ভাবছি কোথায় গেল তারা। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে গেল। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, তাদের খোঁজ মিলছে না। কলেও তাদের পাচ্ছি না। এবার আমার কাজ থানায় ইনফর্ম করা। যে বামনা সে কাজ। আমি উঠে গেলাম দ্রুত। এখানে একা থাকতে ভয়ও লাগছে। 4 জন মানুষ একসাথে নিখোঁজ। কোথায় আছে কোনো হদিশ নেই। আঞ্জুমানের রুমের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম আকাশের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করছে। আমি সেসবে আর পাত্তা দিলাম না। সরাসরি চলে গেলাম অফিসার মাহিদের কাছে। এবার তার কাছে গিয়ে আমার কোনো অনুভূতি কাজ করছে না। আনহারির চিন্তায় আমার সকল অনুভূতি যেন মরে গেছে। আমি সেখানে যেতেই অফিসার মাহিদ হেসে বললেন, আবার কি হয়েছে আপনাদের পরিবারের? ওনার কথা শুনে কিছুটা বিরক্ত হলেও স্বাভাবিক গলায় বললাম, বড় আপা মানে অনন্যা, দীপক, পিয়ালি, নিয়ামত চাচাকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে অনন্যাকে ওরা কিছু করেছে, না হয় কোথায় যাবে ওরা? আঞ্জুমানের ভাব গতিও ভালো ঠেকছে না। আপনি দয়া করে একটা ব্যবস্থা করুন। আমার কথা শুনে অফিসার মাহিদ চুপ হয়ে গেল। কাকে জানি কল করছে। কল করে আমাকে বলল, আনহারির নম্বরও তো বন্ধ। অফিসার মাহিদের মুখে আনহারির নামটা শুনে আমি চমকে উঠলাম। বেশ অগোছালো ভাষায় জিজ্ঞেস করলাম, আপনি কি করে এ নাম জানেন? আপনি কি ওনাকে চেনেন? অফিসার মাহিদ আমার দিকে তাকিয়ে বলল, সে আমার বেচমেটের পরিচিত ছিল। পড়াশোনা একই সাথে ছিল তাদের, মানে স্কুল কলেজে একই সাথে। এরপর আনহারি অ্যাডমিট নিল মেডিকেলে, আমার বেচমেট নিল ভার্সিটিতে। আমি আনহারিকে চিনি 4 বছর আগে থেকে। বেশ কয়েকবার তার সাথে আমার কথা হয়েছে। সে তখন দেশের বাইরে ছিল, দেশে আসে কিছুদিন আগে। অফিসারের মাহিদের কথা শুনে আমি থমকে গেলাম। আনহারি একজন
আনহারি একজন ডাক্তার সেটা আমার জানা ছিল না। আমি কৌতূহল গলায় জিজ্ঞেস করলাম, আনহারি দেশের বাইরে গিয়েছিল কবে, কত বছর সেখানে ছিল? অফিসার মাহিদ হালকা গলায় বলল, আনহারি দেশের বাইরে গিয়েছিল 4 বছর আগে, আর সেখানেই 4 বছর ছিল। নানা পরিকল্পনা করেও আসতে পারেনি। 4 বছর পর কিছুদিন আগে আসলো। অফিসারের মাহিদের কথা শুনে আমি চমকে উঠলাম। আনহারি যদি দেশের বাইরে থেকে 4 বছর পর আসে, তাহলে 2 বছর আগে কে মারা গেছে আর ওই পরিবারে কে ছিল? আমি আবারও জিজ্ঞেস করলাম, আনহারি যদি দেশের বাইরে 4 বছর থেকে থাকে, তাহলে 2 বছর আগে তার পরিবারে কে ছিল? 2 বছর আগে কে মারা গিয়েছিল? অফিসার মাহিদ কিছু বলতে দিবে এর মধ্যেই অবিনাশ মুখার্জি নামে এক কনস্টেবল খবর নিয়ে আসে, নদীতে একটা মেয়ের কাটা লাশ পাওয়া গিয়েছে। এই খবরটা শুনে আমার ভেতরটা চমকে উঠেছে। আনহারি না তো? অফিসার মাহিদ চেয়ার ছেড়ে উঠে আমার দিকে তাকিয়ে বলল, আমার এখন ওই দিকে ফোকাস দিতে হবে। আপনি একটা সাধারণ ডায়েরি করে যান, আমি লাশের সন্ধান করে আনহারির খোঁজ নিচ্ছি, আর বাকি তথ্য পরে সময় করে বলবো। আপাতত আমি উঠি। অফিসার মাহিদ চলে গেলেন। আমি নিখোঁজের একটা ডায়েরি করে থানা থেকে বের হলাম। থানা থেকে বের হয়েই আমি সরাসরি লাবণী জোহাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি, আনহারি দেশের বাইরে কবে গিয়েছিল? লাবণী জোহা সাবলীল গলায় উত্তর দিল, উচ্চ মাধ্যমিকের পর ও 10-এর বাইরেই থেকেছে। তার পড়াশোনা সেখানেই। এমবিবিএ কমপ্লিট করে দেশে আসে। কিছুদিন থেকে 4 বছর আগে গিয়েছিল এমআরসিপি করতে লন্ডনে। এরপর তার কি যেন সমস্যা হচ্ছিল সেখানে, তাই 1 বছর থেকে চলে আসে। হঠাৎ এ প্রশ্ন? আমি উত্তরে বললাম, এমনি, বলেই কলটা কেটে দিলাম। আমার মাথায় এবার নতুন প্রশ্নের সমাগম হচ্ছে। তাহলে 2 বছর আগে কে মারা গেল? আনহারি যদি দেশের বাইরে থাকে, তাহলে আনহারির পরিবারের সাথে কে ছিল? প্রশ্ন যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আনহারি কোথায় আছে, এই প্রশ্নটা যেন আমাকে আরও বেশি যন্ত্রণায় ফেলছে। আমি পাগলের মতো হাঁটছি। একা একা নিজেকে ভীষণ অসহায় এবং ক্লান্ত লাগছে। আনহারির কিছু হলে আমি লাবণী জোহাকে কী জবাব দিব, সেটাই ভাবছি। আমার ভীষণ চিন্তা হচ্ছে, আমি কি একবার লাবণী জোহাকে বলবো বিষয়টি, নাকি বলবো না? আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। এসব ভেবে ভেবেই সামনের দিকে এগুলাম। হঠাৎ করে ইটে পা আটকে সামনের দিকে ঝুঁকে গেলাম। পড়ে যাওয়ার আগে কেউ আমাকে ধরে নিল। আমি তার মুখ বরাবর তাকিয়ে দেখলাম একটা ছেলে। আমি তার হাত থেকে নিজের বাহু দুটো ছাড়িয়ে নিলাম। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথাও ব্যথা পাওনি তো না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? তার উত্তর আসলো, আমি বিভোর। সে সাথে সমাধান হলো কিছু রহস্যের। বিবর নামটা আনহারির মুখেই শুনেছিলাম। তাহলে মানুষটাই আমাকে পেন্টিংটা পাঠিয়েছিল? আমি বেশ উত্তেজিত গলায় বললাম, হুট করে আমার বাসায় কেন পেন্টিং আর চিঠিটা পাঠালেন? অনেক প্রশ্ন আমার ভেতরে ঘুরপাক খাচ্ছে। আনহারিকে, অনন্যা কি আদৌ মরেছে? আমি এসব আর নিতে পারছি না। আমাকে ভীষণ প্যারা দিচ্ছে এই প্রশ্নগুলো। এত সব প্রশ্নের উত্তর মিলবে কবে জানি না। বিবর স্থির গলায় বলল, আনহারির সাথে আমার পরিচয় হয় 12 বছর আগে। আমি একটা ছবি প্রদর্শনীতে অনন্যার ছবি দিয়েছিলাম। এরপর সেখানে সে আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি কেন তার ছবি বিনা অনুমতিতে এঁকেছি এবং প্রদর্শন করেছি। প্রথমে তাকে দেখে আমিও ভেবেছিলাম সে হয়তো অনন্যা, তবে সে ধারণা আমার পাল্টে যায় তার সাথে কথোপকথনের পর। সেদিন অনন্যার ঠিকানা সব কিছু আমার থেকে সে নিয়ে চলে যায়। এরপর আর তার সাথে আমার যোগাযোগ হয়নি। আমিও অনন্যাকে না পেয়ে মানসিকভাবে একটু বিধ্বস্ত ছিলাম। সব মিলিয়ে তাকে হারিয়ে ফেলি। অনন্যার মৃত্যুর খবর আসায় আমি অনেক ভেঙে পড়ি। তবে সে সময়টায় আনহারিকে দেখার আমার ভীষণ ইচ্ছা জাগে। তাই আমাদের একটা গ্রুপে তাকে নিয়ে পোস্ট করি, যেখানে লেখা ছিল, একই দেখতে দুজন মানুষ, একজন আমার গ্রামের, অন্যজন অন্য শহরের। একজনের নাম অনন্যা, অন্যজনের আনহারি। আমি অনন্যাকে হারিয়ে ফেলেছি, তবে তার প্রতিচ্ছবি মানে আনহারিকে দেখার একটা ইচ্ছা আমার জাগছে। যদি কেউ তাকে চেনে থাকেন আমাকে জানাবেন, আমি এক নজর তাকে দেখতে চাই। তখন এখনের মতো ফেসবুক মেসেঞ্জার এত হাতে হাতে ছিল না, গুটি কয়েক মানুষ চালাতো। সে সময়টা স্ট্যাটাস দেখে আমাকে নক করে আনহারির মামা লিয়াকত জোহা। তিনি আমাকে দ্রুত পোস্টটি ডিলিট করার অনুরোধ করেন। তিনি এটা জানান, আনহারির পরিবারের অনেকেই এখানে আছে। যদি তাদের চোখে পোস্টটি পড়ে, তাহলে মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ওনার কথা মতো পোস্টটি ডিলিট করি। এরপর ওনার থেকে ওনার ব্যক্তিগত নম্বর নিয়ে ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করলাম কেন সে এমনটা বলেছে। তিনি আমাকে হাত জোর করে বলেছিল বিষয়টি যেন কাউকে না জানাই। তবে এত ঘটনার পর বিষয়টি চেপে রাখলেও অন্যায় হবে। বিবরের কথা যতই শুনছিলাম ততই আমার মনটায় অসম্ভব অস্থিরতা কাজ করতে লাগলো। তাই অস্থির গলায় বলে উঠলাম, প্লিজ বলুন, এগুলো চেপে রাখলে সহজ বিষয়টি এখন ঘোলাটে হয়ে যাবে। বিবর হালকা একটা ঢোক গেলে বলল, লিয়াকত জোহা অনন্যার বাবা হয়। তোমার মায়ের প্রথম স্বামী লিয়াকত জোহাই ছিল, যে আনহারির মামা এখন।
সে এ গ্রামে এসেছিল একটা কাজে, সেখানে তোমার মাকে দেখে পছন্দ করেছিল, আর পছন্দ থেকে প্রণয়। গোয়েন্দা বিভাগে কাজ করত, সে সুবাদেই এখানে পোস্টিং হয়েছিল। তোমার মায়ের প্রেমে পড়ে এখানেই থেকে যায়, জায়গা জমি কিনে নেয়। লিয়াকত জোহার দ্বিতীয় স্ত্রী ছিল তোমার মা। তার আগের বিয়ের কথা তোমার মা জানতো না, যেহেতু গোয়েন্দাতে কাজ করত, তাদের কাজের ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকায় সে তার পরিচয় এ গ্রামের কাউকে দেয়নি। দ্বিতীয়ত, এটা তার দ্বিতীয় বিয়ে হয়, সে তোমার মাকেও চাকরির ব্যাপারে কিছু বলেনি। সব মিলে সে সংসার কিছুদিন করার পর লিয়াকত জোহার প্রথম স্ত্রীর বিষয়টি জানলে সে এ বিষয়টি নিয়ে ঝামেলা করে। আর সে ঝামেলা যেন বড় আকার ধারণ না করে, সেজন্য লিয়াকত জোহা হুট করে নিজেকে লুকিয়ে ফেলে। সে সময়টায় লিয়াকত জোহা জানতো না তোমার মায়ের গর্ভে সন্তান আছে, জানতে পারে তোমার মায়ের দ্বিতীয় বিয়ের কিছুদিন পর। তবে তোমার মায়ের সংসারের কথা ভেবে তিনি আর সামনে আসেননি। একই সাথে লাবণী জোহা সন্তান সম্ভব হয়। লিয়াকত জোহার স্ত্রী সন্তানদানে অক্ষম ছিল, তাই তাদের ঘরে আর কোনো সন্তান নেই। তারা বর্তমানে বিদেশেই সেটেল আছে, আর আনহারি বিদেশেই বড় হয়েছে বেশি। সে সূত্রপাতে লিয়াকত জোহার কাছেই ছিল, আর লিয়াকত জোহার স্ত্রী এখন পর্যন্ত জানে না আনহারি তার সন্তান। লাবণী জোহার না। আমি কিছুটা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আনহারি কিভাবে লাবণী জোহার কাছে পৌঁছালো? আর যতদূর জানি আনহারি হয়েছে দেশের বাইরে, আর অনন্যা আমাদের গ্রামে। বিবর একটা দম নিয়ে বলল, জানো ফিওনা, জীবনটা একটা থ্রিলার নাটকের মঞ্চ। লিয়াকত জোহা যখন জানতে পারে তোমার মায়ের সন্তান তার, আর সেটাও জানতে পারে বিশেষ এক কাহিনীর মাধ্যমে। লিয়াকত জোহা তোমার মাকে শুধু একটা ডাকঘরের ঠিকানা দিয়েছিল, সেখানে তোমার মা লিয়াকত জোহার নামে শেষ একটা চিঠি লিখে। চিঠিতে এটা লেখা ছিল যে সে সন্তান সম্ভবা, তাকে যেন নিতে আসে সে। কিন্তু দুর্ভাগ্যবশত চিঠিটা যখন লিয়াকত জোহার হাতে পৌঁছে, তখন তোমার বাবার সাথে বিয়ে হয়ে যায়। সে সময় চিঠিটা পেয়ে লিয়াকত জোহা সিদ্ধান্ত নেয় তার সন্তান নিয়ে আসবে। তবে তোমার মায়ের দ্বিতীয় বিয়ে হয় সেটা আর সম্ভব ছিল না, কারণ তোমার বাবা জানতো এটা তার সন্তান। তোমার মামার সাথে লিয়াকত জোহা প্রথম যোগাযোগ করে। তখন তোমার মামা জানায় সে তার বোনের সম্মান আর নষ্ট করতে চায় না। এটা যদি গ্রামের মানুষ জানে, কেলেঙ্কারি হয়ে যাবে। এ সন্তান তারা দিতে পারবে না। আর লিয়াকত জোহার নিকট হাত জোর করে বলে সে যেন এ বিষয় নিয়ে কোনো স্টেপ না নেয়। তবে লিয়াকত জোহার মধ্যেও হঠাৎ করে পিতৃত্ব জেগে ওঠে। সে কৌশলে তোমার মাকে হাসপাতালে এনে আলট্রা করায় সন্তানের অবস্থা জানার জন্য। সে সময় জানতে পারে তার যমজ সন্তান হবে। তখন সে তোমার মামাকে প্রস্তাব দেয় তাকে যেন অন্তত একটা সন্তান দেওয়া হয়, আর তার বিনিময়ে সে সব গোপন রাখবে। সে সাথে তাকে বিদেশ পাঠাতে যা যা টাকা লাগে দিবে। এবার তোমার মামা বিষয়টি চিন্তা করে দেখলো এতে কারো কোনো ক্ষতি হচ্ছে না, বরং লাভ হচ্ছে। তোমার মা জানতোই না তোমার মায়ের যমজ বাচ্চা হবে, আর বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার দরুন সবটা চাপা পড়ে যায়। যে আয়া বিষয়টি জানতো তাকেও দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার দরুন এত বছরে একবারও বিষয়টি খোলাসা হয়নি। যেদিন অনন্যা আর আনহারি হয় সেদিন তোমার মামা একটা সন্তান মানে আনহারিকে লিয়াকত জোহার হাতে তুলে দেয়, আর অনন্যাকে রেখে দেয়। লিয়াকত জোহা সে সন্তান নিয়ে ঢাকায় যায়। যেহেতু লিয়াকত জোহার পরিবার দেশের বাইরে থাকে, তাই সকল প্রসেসিং করে লিয়াকত জোহা বাচ্চা নিয়ে দেশের বাইরে যায়। প্রথমে তার স্ত্রীকে বাচ্চার ব্যাপারে কিছু না জানিয়ে ডে কেয়ারে রাখে। ভেবেছিল সময় সুযোগ বুঝে বলবে সে একটা বাচ্চা দেশ থেকে দত্তক নিয়ে এসেছে, যেহেতু তাদের বাচ্চা হবে না। কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। লাবণী জোহার অবস্থা অবনতি হতে শুরু করে। তার বাচ্চার স্বাভাবিক ডেলিভারি হবে না ডাক্তার বলেছিল, তাই ইমার্জেন্সি তাকে দেশের বাইরে নেওয়া হয় বাচ্চার ডেলিভারির জন্য। তোমার মায়ের 17 দিন পর বাচ্চা ডেলিভারি হয় লাবণী জোহার। তবে দুর্ভাগ্যবশত মৃত বাচ্চা হয়। কিন্তু লাবণী জোহার অবস্থায় এতই অবনতি হয়েছিল যে তার বাচ্চা মারা গেছে এ কথা তাকে জানানো সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে লিয়াকত জোহা আনহারিকে লাবণী জোহার কোলে তুলে দেয়। বাকি বিষয় সে চাপা রাখে। আমি কথার মাঝে বলে উঠলাম, তাহলে তো ওয়াজেদ চৌধুরীর জানার কথা। বিবর হালকা গলায় বলল, লাবণী জোহার এ সময়টায় ওয়াজেদ চৌধুরী বিশাল জটিলতার জন্য যেতে পারেনি। লিয়াকত জোহা কেবল তার তত্ত্বাবধানে লাবণী জোহাকেই বিদেশ নিয়ে যায়, আর ওয়াজেদ চৌধুরী যায় 3 দিন পর। এর মধ্যে সে তো জানে যে তার বাচ্চা আনহারি, কিন্তু সত্য এটাই এ বাচ্চা লিয়াকত জোহা আর তোমার মায়ের। আর আনহারিকে যেহেতু 17 দিন পর লাবণী জোহার কাছে দিয়েছিল, তাই আনহারির জন্মদিন অনন্যার 17 দিন পরেই পালন হতো, আর অনন্যার 17 দিন আগে। এজন্যই আনহারিকে সবাই জানে বিদেশে জন্ম। দুজন যমজ হয়ে প্রকৃতির লীলা তাদের আলাদা করে দিয়েছিল। একজন সাজানো অট্টালিকায় বড় হয়েছে, অন্যজন কুঁড়েঘরে। বিবর থেমে গেল। আমার মাথা থেকে বড় একটা বোঝা নেমে গেল। তবে একটা প্রশ্ন থেকে যায়, কে বেঁচে আছে, সেটা কি আনহারি নাকি অনন্যা? আমি বিবরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি ওনার থেকে আনহারির খোঁজ নিয়ে পরবর্তীতে যোগাযোগ করেছিলেন? বিবর হালকা গলায় বলল, লিয়াকত জোহা বলেছিল আনহারি তার মায়ের সাথেই আছে। তবে আমার পড়াশোনার কিছু
সমস্যাজনিত কারণে সে সময়টায় আমি ভীষণ বেকায়দায় পড়ে যাই, যার দরুন আনহারির সাথে দেখা করার ইচ্ছাটা চলে যায়। দীর্ঘ কয়েকটা বছর পার হয়ে যায়, আমি সকল জটিলতা কাটিয়ে উঠি। আবারও আমার মনে আনহারিকে দেখার তীব্র আকাঙ্ক্ষা জাগে। তখন তার খোঁজ নিয়ে জানতে পারি সে লন্ডনে গিয়েছিল এমআরসিপি করার জন্য। তবে হঠাৎ করে তার একটা সমস্যা হয়, সে পূর্বের সব কিছু ভুলে যেতে শুরু করে। তাই সে সমস্যার জন্য সে এমআরসিপি আর কমপ্লিট করতে পারেনি। সোজা চলে আসে লাবণী জোহার কাছে। আস্তে আস্তে লাবণী জোহার তত্ত্বাবধানে আনহারি একটু সুস্থ হয়, তবে হুট করে তার মৃত্যু সংবাদ আমাকে ভীষণ প্যারা দিতে লাগলো। সে যখন দেশে ছিল 3 বছর আগে আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, পরিচয় দিয়েছি, তবে সে আমাকে চিনতে পারেনি, হয়তো তার রোগের জন্য। এরপর তার মৃত্যু সংবাদও আমাকে বেশ ব্যাহত করে। হঠাৎ করে আনহারি ফিরে আসায় আমার কাছে মনে হচ্ছিল হয়তো এটা অনন্যা। তাই সে সময়টায় পেন্টিং পাঠিয়েছিলাম তোমাকে। আর অনন্যার মৃত্যুর ভারটাও আমি নিতে পারছিলাম না। জানি না কে ফিরে এসেছে, আনহারি নাকি অনন্যা। যতটুকুই আমি জানি ততটুকুই বললাম। বিবর একটু থেমে আরও বলল, আরও কোনো তথ্য পেলে আমাকে জানিও প্লিজ। আমিও সবার মতো গুলিয়ে ফেলেছি, আনহারি নাকি অনন্যা, কে বেঁচে আছে। লিয়াকত জোহার সাথে আমার কোনো যোগাযোগ নেই। লাবণী জোহার সাথে যোগাযোগের চেষ্টা করেও কঠোর নিরাপত্তার জন্য পারিনি। বিবর একটা ফোন নম্বর দিয়ে চলে গেল। আমি চুপচাপ হাঁটছি আর ভাবছি এটা কি করে সম্ভব। লাবণী জোহা এবং লিয়াকত জোহার ভাষ্যমতে আনহারি 3 বছর আগেই দেশে এসেছিল, আর 1 বছর দেশে থাকার পর তার অ্যাক্সিডেন্ট হয়। আর অফিসার মাহিদের ভাষ্যমতে আনহারি 4 বছর যাবৎ দেশের বাইরে ছিল। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা, কি হচ্ছে এসব? একটা রহস্য ভেদ করতে গিয়ে আরেকটা রহস্যে তলিয়ে পড়ছি। এই রহস্য যেন আমাকে আবারও মাতাল করে তুলছে। আর লিয়াকত জোহা কি অনন্যার কথা জানে? সে কি জানে তার আরেকটা মেয়ে কতটা কষ্ট সহ্য করেছে? এখনও কয়েকটা প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছে। 12 বছর আগে এবং 2 বছর আগে কার মৃত্যু হয়েছিল? কে ফিরে এসেছে? ফাতেমাকে কে হত্যা করেছে? আর দীপকের এতগুলো স্ত্রীকে সে কিভাবে হত্যা করে পার পেল? আর সবচেয়ে বিধ্বস্ত প্রশ্ন হচ্ছে আনহারি কোথায়? এর মধ্যেই অফিসার মাহিদ কল দিয়ে দ্রুত থানায় যেতে বললেন। আর কিছু বিস্তারিত বলল না, বাকি বিস্তারিত থানায় গেলে বলবেন। আমার বুকটা কেঁপে উঠল, সে সাথে একটা ভয় চড়াও দিয়ে উঠল। আনহারির কিছু হয়নি তো? আমি আর দেরি করলাম না, দ্রুত পায়ে রওনা দিলাম থানার দিকে। বুকটা ভীষণ কাঁপছে। মেঘেরা আকাশে খেলা করছে, কালো মেঘ যেন জানান দিচ্ছে ভয়ানক কিছু হচ্ছে। এ ভয়ের হাত থেকে রেহাই পাবো তো? গ্রামের এলোপাতারি রাস্তার মতো আমার মনটাও উতাল পাতাল করে এলোমেলো হচ্ছে। আনহারির কিছু হলে নিজেকে হয়তো ক্ষমা করতে পারবো না। মনে হাজারটা সংশয় নিয়ে এগোচ্ছি। এর মধ্যেই একটা গাড়ি আমার দিকে জোর গতিতে আসছে। আমি এখান থেকে কোনো দিকে মোড় নিব বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে হিতাহিত জ্ঞান যেন আমার চলে গেছে। আমি আর নড়তেও পারছি না। গাড়ির গতিবিধি আমাকে যেন নড়াতে পারছে না। কারো কোমল হাতের স্পর্শ অনুভব করলাম। কোমল হাতগুলো আমাকে যেন শক্ত করে ধরে টেনে নিল। আমি মাটিতে ছিটকে পড়লাম, মাথাটা ঝিমঝিম করছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম, তারপর চোখ খুলে একটু উঠে দাঁড়ালাম। একটা জোরালো কণ্ঠ দিয়ে আসলো, কি করছে এসব? মরে গেলে কি সব সমাধান হয়ে যাবে? সময় খারাপ যাচ্ছে মানে ভালো সময় ফিরে আসবে। আনহারিকে খুঁজে পাওয়া পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখো। এভাবে হারিয়ে গেলে কি হবে? আমি চোখ তুলে তাকালাম। সাদা 3 পিস পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতি যেন সকল সৌন্দর্য তার শরীরে ঢেলে দিয়েছে। পরীর মতো সুন্দরী একটা মেয়ে, মনে হচ্ছে জান্নাত থেকে হুর নেমে এসেছে। সম্ভবত সে এ গ্রামের ডাক্তার। আমি তাকে হাসপাতালেই দেখেছিলাম, বেশ কয়েকবার অ্যাপ্রন পরা অবস্থায়। তবে তখন তাকে বেশ ভালোভাবে খেয়াল করে না দেখায় তার সৌন্দর্য আমার চোখে লাগেনি। সে আমাকে আবারও বলে উঠল, ইন্তু, নিজেকে সামলাও। ইন্তু নামটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল। আমার পুরো নাম ফিওনা তাসমিয়া ইন্তিয়া। ফিওনা আমার ভালো নাম, কাগজে কলমে ফিওনাই আমাকে ডাকা হয়। তবে ইন্তু নামটা আমার বড় আপা, বাবা আর মা বেশি ব্যবহার করতো। স্কুল কলেজ বাইরের মানুষ আমাকে ফিওনা হিসেবেই চিনতো। আপা ফিওনা, ইন্তু মাঝে মাঝে ফিন্তু ইন্তু বলেই ডাকতো বেশি। মাও একই রকম ডাকতো, কিন্তু যখন বাইরের মানুষের সাথে কথা বলতো তখন ফিওনা বলেই সম্বোধন করতো। সেদিন আঞ্জুমানকে আমি ফিওনা নাম বলাতেও চেনেনি, কারণ ফিওনা নামটা তারা খুব বেশি শোনেনি। আর তাদের বাসায়ও যাতায়াত আহামরি হতো না। 1-2 বার ফিওনা নাম শুনলেও বেশিরভাগ ফিন্তু বা ইন্তু শুনেছে। তাই 12 বছর আগের সে ফিওনা নামটা তাদের মাথা থেকে চলে গেছে। তাদের মাথায় এটাও জাগেনি অনন্যা ফিরে এসেছে, কিন্তু ওর পরিবার কোথায় বা ওর বোন কোথায়। তারা এটা ধরে নিয়েছে আমার পরিবার গ্রাম থেকে হারিয়ে গেছে, আর অনন্যা কোনো না কোনোভাবে বেঁচে ফিরে এসেছে। তাই তারা আনহারিকে দমাতে সকল বুদ্ধি খরচ করছিল, তবে পরিবার পর্যন্ত যাওয়া উচিত সেটা বোঝেনি।
সব মিলে তাদের ধারণার বাইরে ছিল অনন্যার বোনও অনন্যার সাথে এসেছে। আর 12 বছরে আমার অনেক পরিবর্তন হয়, তারা আমাকেও চিনতে পারেনি। এবার আমি সামনে থাকা মেয়েটাকে কোমল গলায় বললাম, আপনি আমার এ নাম কিভাবে জানলেন? আমাকে তো এ নামে আমার একান্ত পরিচিত ছাড়া কেউ চিনে না। আর আনহারিকে আপনি চেনেন কিভাবে? আনহারিও আমাকে এ পর্যন্ত ফিন্তু বা ইন্তু বলে সম্বোধন করেনি। তার সব কিছু অনন্যার মতো হলেও এই জায়গাটাতেই একটু ভিন্নতা ছিল। এসব ঝামেলার মাঝে এই পয়েন্টটা আমার মাথা থেকে চলেই গিয়েছিল। আপনার সম্বোধনে মাথায় আসলো বিষয়টি, সে সাথে অনেকগুলো প্রশ্নের সমাচার ঘটছে। কে আপনি? অপর পাশ থেকে উত্তর আসলো, আমি মহিমা। তোমার এ নাম আমি অনন্যার মুখে শুনেছি। আমাকে দেখতে ভীষণ ছোট লাগলেও আমার বয়স আঞ্জুমানের সমান। আঞ্জুমান আমার সৎ বোন। আমার বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন আমার মা। আমার মা জানতোই না আমার বাবা বিবাহিত ছিলেন। শহরে থাকতো তখন বাবা। সে সময়টায় বিয়ে করে আমার মাকে। আমার মা বাবার গার্মেন্টসেই চাকরি করত। অসম্ভব সুন্দরীর অধিকারী হয় বাবার চোখে পড়ে আর বিয়ে করে। মা তখন জানতো না বাবা বিবাহিত। আমি জন্ম নেই, সব ভালোই চলছিল। আলাদা একটা সংসার ছিল মায়ের। আমার 2 বছর বয়সে মা জানতে পারে বাবা বিবাহিত। এ নিয়ে বাবার সাথে বেশ কয়েকবার কলহ হয়। মায়ের এ দুনিয়ায় কেউ ছিল না, তাই বাবাকে ছাড়ার কথা চিন্তাও করতে পারেনি। সব কিছু মুখ বুজেই সংসার করছিল। সত্য কখনো চাপা থাকে না, সেটা কোনো না কোনো দিন প্রকাশ পায়। তেমনি দীপকের মাও জানতে পারে বাবার দ্বিতীয় বিয়ের কথা। আর সে সময়টায় বাবা সিদ্ধান্ত নেয় মাকে ছেড়ে দিবে। আমার বয়স তখন 5 বছর। সবে বুঝতে শিখেছি। বাবার সাথে এগুলো নিয়ে মায়ের প্রতিদিন ঝগড়া। এসব করতে করতে বাবা গত হয়ে গেলেন। খবর আসলো বাবা আর নেই। মা যেন সব হারিয়ে ফেললো। বাবারই একটা ফ্ল্যাটে আমরা থাকতাম। বাবার তো ফ্ল্যাটের অভাব ছিল না, কিন্তু আমাদের সেখান থেকেও তুলে দেওয়া হলো। দীপকের মায়ের কথায় মা থানায় দৌড়েছে এক বিন্দু থাকার জায়গার জন্য, কিন্তু আইন জিম্মি ছিল তাদের হাতে। মা বাধ্য হয়ে আমাকে নিয়ে দীপকের ঢাকার বাসায় যায়। দীপকের মাকে অনুরোধ করে অন্তত আমার কথা বিবেচনা করে হলেও যেন একটু থাকার জায়গার ব্যবস্থা করে দেয়। এমনিতে তো আমি মেয়ে হিসেবে সম্পদের ভাগ পাই, সে সূত্র ধরেই যেন আমাদের একটু থাকার জায়গা দেওয়া হয়। সেদিন দীপকের মা আমার মাকে মারতে মারতে মেরেই ফেলেছিল। আমি আমার মায়ের লাশটা সেখানে রেখেই ভয় পালিয়ে এসেছিলাম। আমি এখনও জানি না আমার মায়ের লাশটা তারা কি করেছিল। আমাকে পুরোপুরি এতিম করে দিল। তবে কথায় আছে না, আল্লাহ রাখে আল্লাহ মারেকে, ঠিক তেমনি আমার জীবনে ফেরেশতা হয়ে আসলো লিয়াকত জোহার ভাই আরাফাত জোহা। লাবণী জোহার কোনো আপন ভাই নেই। লিয়াকত জোহা আর আরাফাত জোহা লাবণী জোহার চাচাতো ভাই। তবে লিয়াকত জোহাকে লাবণী জোহার মা নিজের সন্তানের মতো আদর করতেন। আরাফাত জোহাও নিঃসন্তান ছিলেন। ঘটনাক্রমে আমি পালিয়ে বাংলা সিনেমার মতো আরাফাত জোহার গাড়ির নিচেই পড়ি। এরপর তারা আমাকে বাঁচিয়ে তোলে। আমার মুখ থেকে সব কিছু শোনার পর তারা আমাকে তাদের সন্তান হিসেবে গ্রহণ করে নেয়। কথায় আছে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। ঠিক তেমনি আল্লাহ আমার কাছে আমার বাবাকে পাঠিয়েছিলেন, যার ছায়াতলে আমি বড় হই। আর মমতাময়ী মাকে পাঠিয়েছিলেন, যার ভালোবাসায় আমি সিক্ত হই। মন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে মায়ের খুনের প্রতিশোধ নেব। আমি এ পরিবার নিয়ে ঘাঁটব, তবে এর আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। পড়াশোনা মন দিয়ে করি, এরপর ডাক্তার হই। বিসিএস দেওয়ার পর সেটাও হয়ে যায়। সব মিলিয়ে নিজের জীবনটা বেশ গুছিয়ে নিয়েছিলাম। বিয়েও হয় একজন চরিত্রবান পুরুষের সাথে। আল্লাহ তার সকল নিয়ামত আমাকে ঢেলে দিয়েছেন। তবে মায়ের খুনিরা ঘুরে বেড়াচ্ছে, এটা মনে হলেই আমার বুকে অসহ্য যন্ত্রণা হতো। সেজন্য আমি অনেক কাঠখড় পুড়িয়ে জানতে পারি দীপকরা গ্রামে এসে থাকবে। অদিতি আর জুই এর সাথে ডিভোর্সের পর কিছু আইনি জটিলতা আর সম্মানের ভয়ে তারা গ্রামে চলে আসে। আমিও সে সুযোগ নিয়ে গ্রামে নেই। এ গ্রামে পোস্টিং নেওয়ার ঠিক 5 দিন পরে আমার নিকট অনন্যার লাশ আসে। আমি জানতে পারি অনন্যা দীপকের তৃতীয় বউ। অনন্যাকে আমি চিনতাম না, তবে হুট করে আনহারির মতো অনন্যাকে দেখে চমকে উঠি। আনহারি ঠিক আছে কিনা জানার জন্য তাকে কল দিই। জানতে পারি সে ঠিক আছে। অনন্যাকে সবাই ভেবেছিল মারা গেছে, তবে অলৌকিকভাবে সে বেঁচে ছিল। আমি যখন বুঝতে পারি সে বেঁচে আছে, তখন আমার মাথায় এটাই কাজ করতেছিল, তাকে বাঁচাতে হবে। অনন্যার স্বামী দীপক আর এ পরিবার সম্পর্কে তো আমি আগেই জানতাম। সেখান থেকে বুঝতে পেরেছিলাম অনন্যার বেঁচে যাওয়ার কথা বললে তারা আবার অনন্যাকে মারতে দ্বিধা করবে না। আমি সেজন্য সিদ্ধান্ত নিলাম অনন্যাকে এখান থেকে সরিয়ে ফেলবো। সে সময় থানায় একটা বেওয়ারিশ লাশ ছিল। মেয়েটার গঠনও অনন্যার মতো ছিল। আমি সে লাশটাকে ময়নাতদন্তে পাঠিয়ে দেই, আর তারা সেটা জানতোই না। আর ময়নাতদন্তের রিপোর্টটা তাদের মতো করেই বানাবে আমি জানতাম।
ক্ষমতার দাপটের বলে। আমি বেশ কষ্টে অনন্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠাই। সেখানে আনহারিকে সমস্ত ঘটনা খুলে বলি। আনহারি অনন্যার ব্যাপারটা জানতো। সে বিবর নামে একজনের কাছ থেকে অনন্যার কথা শুনেছিল। সে নিজে অনন্যাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায়। তাকে চিকিৎসা করানো হয় সবার অজান্তেই। আনহারি লাবণী জোহা আর ওয়াজেদ চৌধুরীর একমাত্র সন্তান হওয়ায় টাকার সাগরে বড় হয়েছে। আর যখন যা ইচ্ছা হতো সে করতে পারত। আনহারি অনন্যাকে হাসপাতালে ভর্তি করায়। আর দুর্ভাগ্যবশত অনন্যা কমায় চলে যায়। অনেক দিন কমায় থাকার পর ঠিক হয়, তবে তার বাকশক্তি এবং শরীর অসাড়েই থেকে যায়। আনহারি তখন দেশের বাইরে থেকে সবটা মেনটেন করত। আমিও করতাম। সেখানে একজন নার্সকে রেখে আলাদা বাসায় অনন্যার চিকিৎসা এবং থেরাপি চলছিল। মেয়েটা শারীরিক অনেক কষ্ট ভোগ করেছে। আর এদিকে আমি সেই বেয়ারিশ লাশটাকে অনন্যা বানিয়ে দিয়ে দেই। মুখে এমনিতেও কিছু কাটাছেঁড়া করতে বলি, যাতে মুখ অবয়ব স্পষ্ট না হয়। সে লাশটায় কৌশলে অনন্যা সাজিয়ে দিয়েছিলাম তোমার পরিবারকে। আমি তার মধ্যে বলে উঠি, তাহলে বাবা যে বলল সে লাশটায় পুতার সময় কাফনের কাপড় সরিয়ে মুখটা দেখেছিল আর সেটা অনন্যাই ছিল। মহিমা হালকা গলায় বলল, মুখটা স্পষ্ট ছিল না। আর তোমার বাবা তখন সাবকনসিয়াস মাইন্ডে ছিল, মানে অনন্যার ঘরে। মানুষের কনসিয়াস মাইন্ডকে যখন সাবকনসিয়াস মাইন্ড দখল করে নেয়, তখন মানুষ যা চিন্তা করে সেটাই দেখতে থাকে। তোমার বাবার বেলাতেও তাই হয়েছে। আর অনন্যার লাশ ভেবে অনেকে তাকে গোসলও করায়নি। এজন্য সেটা অনন্যা ছিল না, এটা কেউ ধরতে পারেনি। আর হাসপাতালে বেয়ারিশ লাশ এসেছিল এটা কেবল আমি এবং আরেকজন জানতাম। আর জানতো একজন পুলিশ অফিসার। সে এখন লন্ডন চলে গিয়েছে। সেই সবটা হ্যান্ডেল করেছে। আমরা সবাই অনন্যার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। আর এদিকে পরিবারকে ধ্বংসের পায়তারা খুঁজছিলাম। অনন্যার শারীরিক অবস্থাটা আমাদের বেশ ভাবাচ্ছিল। একবার ভালোর দিকে যাচ্ছিল, একবার খারাপের দিকে। কতটা সহ্য করেছে এটা কেবল আমরা যারা তাকে নিজ চোখে দেখেছি তারা জানি। ঘটনার 7 বছর পর অনন্যার মুখের ভাগ আসে। সেদিন সে প্রথম ফিন্তু নামটাই উচ্চারণ করেছিল। এরপর দীর্ঘ 2 বছর তার থেরাপি, বিভিন্ন ট্রিটমেন্টের পর সে একটু সুস্থ হয়। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়, হাঁটতে শুরু করে। তবে সব কিছু গুলিয়ে ফেলতো। ব্রেনে বেশ আঘাত পেয়েছিল তাই। 3 বছর আগে তাকে একটা ভালো পরিবেশ এবং সময় দেওয়া দরকার ছিল। তাই বুদ্ধি করে আনহারির জায়গায় অনন্যাকে পাঠানো হয়। আর লাবণী জোহাকে বলা হয় আনহারি একটা রোগে ভুগছে। সে হঠাৎ করে সব ভুলে যেতে শুরু করেছে। তাই তার কোর্সটা কমপ্লিট না করেই চলে আসতে হচ্ছে। লাবণী জোহা মেয়ের চিন্তায় ভেঙে পড়তে লাগলো। তাড়াহুড়া করে আনহারিকে নিজের কাছে আনার চেষ্টা করলো। আর সে সময়টা আনহারির নিজের নম্বর ঠিকানা সব বদলে ফেলে। দেশে যাওয়ার নাম করে দেশে না গিয়ে সেখানেই থেকে যায় আর অনন্যাকে লাবণী জোহার কাছে পাঠায়। যেহেতু বলা হয়েছিল আনহারি মানসিক সমস্যায় ভুগছে, সেহেতু লাবণী জোহা ধরতে পারেনি এটা আনহারি না। আর লাবণী জোহা জানতো না আনহারির যমজ বোন আছে। সব মিলে অনন্যা আনহারি হয়ে থেকে গেল লাবণী জোহার কাছে। অনন্যা অনেক কিছুই এলোমেলো করে ফেলতো। আনহারি হওয়া তো অনন্যার পক্ষে সম্ভব ছিল না। একটা মানুষকে পুরোপুরি কপি খুব সহজে করা সম্ভব না। কিন্তু এতে কেউ তাকে সন্দেহ করেনি একটা বিষয়ের জন্য। আর সেটি হলো আনহারি হুট করে ভুলে যাওয়া রোগের কথা প্রচার হওয়ায়। ভাগ্যের নির্মম পরিহাসে আনহারি ভেবে অনন্যার আবারও মৃত্যু হয় ওয়াজেদ চৌধুরীর কাছে। সে সময়টা লাবণী জোহা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করে। তাই তাকে চিকিৎসা করানোর জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এদিকে অনন্যার দাফন কার্য শেষ করে ওয়াজেদ চৌধুরী। অপরদিকে আনহারি তার মায়ের কাছে গিয়ে বোঝায় সে বেঁচে আছে। তার বাবাকে সে একটা সারপ্রাইজ দিতে চায়। যেহেতু তার বাবা জানে সে মারা গেছে, তাই সে তার বাবার কাছে 2 বছর গিয়ে একটা বড় সারপ্রাইজ দিতে চায়। আর সিঙ্গাপুরে তাকে চিকিৎসার জন্য লাবণী জোহাই এনেছিল। পরে সে অসুস্থ হওয়ায় বিষয়টি ভুলে গেছে। লাবণী জোহার মনে এটাই গেঁথে দেওয়া হয়। আর লাবণী জোহা এখনও মানসিকভাবে সুস্থ না হয় তার মনে গেঁথে দেওয়া কথাটাই রয়ে গেছে। সে জানে না তার মেয়ের জায়গায় অন্য কেউ স্থান দখল করে শূন্য করে চলে গেছে। আনহারি জানতো খুনটা তার বাবাই করেছে। কারণ অনন্যার সাথে আনহারির যোগাযোগ ছিল। তার বাবার অদ্ভুত অদ্ভুত গতিবিধি সে আনহারিকে শেয়ার করত। সে সাথে মালিহার বিষয়টিও শেয়ার করত। আনহারি ভেবেছিল খুব শীঘ্রই এসে এর বিহিত করবে, কিন্তু এর মধ্যে সবটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আনহারি টানা 2 বছর ওয়াজেদ চৌধুরী এবং দীপকের পরিবারের শাস্তির পরিকল্পনা করে। সে রেশ ধরেই 2 বছর পরে সে পরপর প্রতিশোধ নিতে থাকে। একের পর এক চক্র সে এগুতে থাকে। তবে শত্রু পক্ষের গতিবিধি সব সময় বোঝা যায় না। আনহারির ক্ষেত্রেও তাই হয়েছে। সেজন্য সে এখন নিখোঁজ। জানি না মেয়েটার সাথে কি হয়েছে। অনেক প্রশ্নের অবসান ঘটেছে। তাহলে সে হোটেলটার মালিক অনন্যাকেই দেখেছিল, যে কিনা সে সময়টায় আনহারির বাসায় ছিল। আর তখন অনন্যার পক্ষে 50,000 টাকা দেওয়া কোনো ব্যাপার ছিল না। তবে নিজের নামটা হয়তো অভ্যাসবশত অনন্যাই বলে ফেলেছিল। এদিকে দ্রুত থানায় যেতে হবে। আনহারির খোঁজ যে করে হোক আনতেই হবে।
এর মধ্যেই মোবাইল বেজে উঠল। কলটা ধরতেই লাবণী জোহা কাঁদতে কাঁদতে বলে উঠল, অফিসার মাহিদ আমাকে দ্রুত থানায় যেতে বলেছে। আমি তো যেতে পারছি না। দেশের অবস্থা যে ভালো না, চারদিকে মৃত্যুর হাহাকার লেগে গেছে। ন্যায্য অধিকার চাইতে গিয়ে ছাত্ররা মাটিতে রক্তাক্ত হয়ে লুটিয়ে যাচ্ছে। শত শত মায়ের বুক খালি হচ্ছে। এই পরিস্থিতিতে বের হওয়া সম্ভব হচ্ছে না। বুকের দন হারিয়ে যাওয়ার অস্থিরতা যে আমাকেও ঝেঁকে ধরেছে। ফিওনা আনহারি ঠিক আছে তো? লাবণী জোহার কথা শুনে আমার গলাটা কেঁপে উঠল। অফিসার মাহিদ লাবণী জোহাকে যেহেতু আসতে বলেছে, তার মানে আনহারির নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি কাপা গলায় উত্তর দিলাম, আন্টি একটু সময় দিন, সবটা জেনে বলছি। ফোনটা দ্রুত কাটলাম। শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। সার্বিক পরিস্থিতি একদম অনুকূলে মনে হচ্ছে না। শরীরটা ভীষণ কাঁপছে। বল পাচ্ছি না একদম। মহিমা আমার হাতটা ধরে বলল, চলো আগে থানায় যাওয়া যাক। আমি হাতটা চেপে ধরে তার সাথে রওনা দিলাম। গাড়িতে করে থানায় যেতে মিনিট 6-এর মতো সময় লেগেছে। তবে এই ক্ষুদ্র সময়টাও আমার কাছে অনেক বৃহৎ মনে হচ্ছিল। 6 ঘন্টা পার করে ফেলেছি। থানায় চৌকাঠ পার হয়ে আনহারির কাপড় চোপড় দেখে আমার বুকটা মুচড়ে উঠল। এই ছিল বড় আপা গল্পের 29 থেকে 32 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।